আজকে তোমাদের পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ে 7 নাম্বার ক্লাসটা হবে। তো 7 নাম্বার ক্লাস করার শুরুতে তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবা। এবং আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। যেহেতু আমরা অনেক দিন ধরে ক্লাসগুলো করতেছি, তো তোমাদের প্রিভিয়াস যে পড়াগুলো আছে এগুলা রিভিশন করার জন্য ভাই একটু চিন্তা ভাবনা করলাম। তো আমরা এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অধ্যায়ের ক্লাস চলতেছে। তো এটা শেষ হলে আমাদের প্রথম পদার্থবিজ্ঞানের 4টা অধ্যায় শেষ হবে। তো ভাইয়া চিন্তা করছি এরপরে আর নতুন অধ্যায় আপাতত শুরু করব না। আমাদের এটা আজকে 7 নাম্বার ক্লাস, আগামী সোমবার এটার হচ্ছে শেষ ক্লাস হবে। 8 নাম্বার ক্লাসটা এই অধ্যায়টা সোমবার শেষ হয়ে যাবে। তো সোমবার এই ক্লাসটা শেষ হলে আমরা আর ফিজিক্সের এই মাসে নতুন কোনো ক্লাস নিব না। তো ফিজিক্সের আমরা নতুন কোনো ক্লাস নিব না। তাহলে ফিজিক্সের ক্লাস যে দিনে হতো অর্থাৎ আমাদের শনিবার এবং সোমবার, তাহলে ওই ক্লাসগুলোতে কি ক্লাস হবে? তো এই ফিজিক্সের ক্লাসগুলোর জায়গায় আমরা জেনারেল ম্যাথ কিংবা হায়ার ম্যাথের ক্লাস নিব। এবং আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে তোমাদের সম্ভবত প্রথম সপ্তাহে কোরবানির ঈদ পড়বে। তো ঈদের পরে আমরা হচ্ছে এই মাস পর্যন্ত সবগুলো অধ্যায়, ফিজিক্স তো 4 অধ্যায় এবং ম্যাথ এবং হায়ার ম্যাথ যতটুকু ভাইয়া এই মাসে কমপ্লিট করতে পারি আমরা করব। এইগুলার উপর হচ্ছে আগস্ট মাস জুড়ে হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষাটা ভাইয়া নিব হচ্ছে প্রথম অধ্যায় ভিত্তিক, অর্থাৎ ছোট ছোট এক অধ্যায় করে ফিজিক্সের ম্যাথের এভাবে করে আমরা ছোট ছোট করে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিব। এরপরে হচ্ছে ফুল ধরো ফিজিক্সের আমাদের 4টা অধ্যায় কমপ্লিট, এই 4টা অধ্যায়ের উপরে ফুল পরীক্ষা, তারপরে হচ্ছে ম্যাথ যতটুকু ফুল হবে এই মাস পর্যন্ত টোটালটার উপরে ফুল পরীক্ষা হবে। কেমিস্ট্রি এবং বায়োলজিও সেম একই প্রক্রিয়ায়, অর্থাৎ সম্পূর্ণ আগস্ট মাস ব্যাপী হচ্ছে তোমাদের অনেকগুলো পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাগুলো সবাই ভালোভাবে সিরিয়াসভাবে দিবা। আমরা জুম লাইভের মাধ্যমে ওই পরীক্ষাগুলো নিব এবং ওই পরীক্ষার সময় অবশ্যই তোমাদের ফ্রন্ট ক্যামেরা অন রেখে আমরা পরীক্ষাগুলো নিব, যাতে তোমরা স্কুলে যেভাবে পরীক্ষা দাও এখানেও ঠিক একইভাবে পরীক্ষাটা দিতে পারো। এবং এই পরীক্ষাটা দিলে আমাদের হবে কি, আমরা এতদিন যা পড়ছি সবগুলা পড়া রিভাইজ করা হবে, আমাদের হচ্ছে মাথার মধ্যে এই জিনিসগুলো রিফ্রেশ হবে। অর্থাৎ সবাই তাহলে আমরা পরীক্ষার কথাটা খেয়াল রাখবা। এই মাসে আমরা যতটুকু শেষ করতে পারি তার উপর হচ্ছে আমরা পুরো অগাস্ট মাস ব্যাপী কোরবানির ঈদের পর থেকে আমরা রেগুলার প্রত্যেকটা দিন একদিন গ্যাপ দিয়ে আমরা পরীক্ষার রুটিনটা ভাইয়া করব। আর হচ্ছে আসো আমরা আজকে এই অধ্যায়টা শুরু করি। তো আজকের এই অধ্যায়েরও তোমাদেরকে ফ্রেশ নোটটা দেয়া হবে না। তো তোমরা প্রথমে ভিডিওটা স্টপ করে এই পর্যন্ত একটু লিখে নাও, এই যে ইউরেনিয়াম এই পর্যন্ত এইখান থেকে একটু লিখে নাও। তোমরা ভিডিওটা স্টপ করে এইখান থেকে এই পর্যন্ত একটু লিখে নাও। তা আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে ভর ও শক্তির সম্পর্ক। এই জিনিসটা কি, বিজ্ঞানী আইনস্টাইন ওনার মতে ভর এবং শক্তি একই সত্তার দ্বৈত রূপ। খেয়াল করো কথাটা, ভর এবং শক্তি একই সত্তার দ্বৈত রূপ। দ্বৈত রূপ মানে হচ্ছে দুই রূপ। এই কথার মানে কি, যে ভর এবং শক্তি উনি বলছেন যে এই দুইটা জিনিস হচ্ছে প্রায় একই রকম জিনিসই। অর্থাৎ উনি বলছেন যে কোনো একটা বস্তুর মধ্যে যদি সামান্য পরিমাণও ভর থাকে তার মধ্যে হিউজ পরিমাণ শক্তি থাকে, মানে হচ্ছে বিপুল পরিমাণ শক্তি তার মধ্যে অন্তর্নিহিত থাকে। তাহলে কতটুকু শক্তি থাকে, যে কোনো একটা বস্তুর ভর যদি এম হয় তাহলে ওই বস্তুর মধ্যে কতটুকু শক্তি থাকবে, উনি বলছেন যে ওই বস্তুর মধ্যে মোট শক্তির পরিমাণ E ইজ ইকুয়াল হচ্ছে mc²। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা নিয়ে তোমাদের 9, 10-এ এত বিস্তারিত আলোচনা নাই, তোমরা যখন কলেজ লেভেলে যাবা তখন এই সূত্রটা নিয়ে আমরা অনেক বিস্তারিত ব্যাপার স্যাপার করব। তাহলে আপাতত আমরা এই জিনিসটা মাথায় রাখবা যে বিজ্ঞানী আইনস্টাইনের মতে ভর এবং শক্তি একই সত্তার দ্বৈত রূপ। এই কথার মানে হচ্ছে ভর এবং শক্তি একই ব্যাপার। যে কোনো বস্তুর মধ্যে সামান্য পরিমাণ ভরও যদি থাকে তার মধ্যে হিউজ পরিমাণ বা বিপুল পরিমাণ শক্তি থাকবে এবং সেই শক্তির পরিমাণ হচ্ছে E = mc²। তাহলে আসো এইটাকে আমরা বলি হচ্ছে ভর শক্তির সম্পর্ক। দেখে E হচ্ছে আমাদের শক্তি, E কে আমরা বলি হচ্ছে শক্তি, m হচ্ছে যে বস্তুটা নিবা তুমি ওই বস্তুর ভর, আর c এই cটাকে বলি হচ্ছে আমরা আলোর বেগ। আলো যে আসে আমাদের পৃথিবীতে, তোমরা যে আলো দেখো তা আলোর একটা বেগ থাকে। আমরা সাধারণত বেগকে v দ্বারা প্রকাশ করি, তাই না? v দ্বারা প্রকাশ করো, u দ্বারা প্রকাশ করো, কিন্তু আমরা আলোর বেগটাকে আমরা হচ্ছে c দ্বারা প্রকাশ করি। লাইট ভেলোসিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? c দ্বারা। এবং এই c এর একটা মান আছে, এই মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট।
তো আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে খেয়াল করো এই সমীকরণটা, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে শক্তি। এই সমীকরণে ভর এবং শক্তির মাঝে একটা সম্পর্ক দেখানো হয়েছে, যার কারণে এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে ভর ও শক্তির সম্পর্ক। তাহলে এখন এখান থেকে খেয়াল করো পরের লাইনটা কি বলছে, আমরা নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করা হয়। তোমরা প্রায় শুনবা যে টিভিতে খবরে বলে যে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতেছে হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। তাহলে এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, এই বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। আজকে আমরা ক্লাসের আরেকটু পরেই দেখবো এগুলা কিভাবে করি। অর্থাৎ এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলাতে হচ্ছে আমরা এই সমীকরণের সাহায্যেই হচ্ছে শক্তিটা উৎপন্ন করি। তুমি একটু খেয়াল করো, সি এর মানটা হচ্ছে 3 × 10⁸। তোমরা মনে রাখবা 10⁸ মানে হচ্ছে প্রায় 1 কোটি। তাহলে 3 × 10⁸ মানে হচ্ছে প্রায় 3 কোটি। তাহলে বলো তো মিটার পার সেকেন্ড, এই কথার মানে হচ্ছে 1 সেকেন্ডে সেই 3 কোটি মিটার চলে যায়। তার মানে হিউজ পরিমাণ তোমার হচ্ছে দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে এই সংখ্যাটা অনেক বড়। বলো তো তাকে যদি স্কোয়ার করো সেই সংখ্যাটা আরো অনেক বড় হবে। তাহলে বলো তো ভর যত ছোটই হোক না কেন, তাহলে দেখো তাকে যখন সি স্কোয়ার দ্বারা তুমি গুণ করবা, তাহলে শক্তির পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। যার কারণে দেখা যায় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা অনেক বেশি পরিমাণে শক্তি উৎপাদন করতে পারি। তো শক্তিটা কিভাবে উৎপন্ন করি আমরা দেখব। আচ্ছা, তারপরে খেয়াল করো নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যে জ্বালানি ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এই যে নিউক্লিয়ার শক্তি কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্টের কথা বলা হচ্ছে, সেখানে হচ্ছে নিউক্লিয়ার চুল্লি থাকে। এই চুল্লিতে হচ্ছে আমরা একটা জ্বালানি ব্যবহার করি, ওই জ্বালানিটা ব্যবহার করে আমরা শক্তিটা উৎপন্ন করি। তো সেখানে জ্বালানি হিসাবে ব্যবহার করি হচ্ছে আমরা কি, ইউরেনিয়াম। তাহলে আমরা নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। তো তোমরা খেয়াল করো আমরা এখান পর্যন্ত লিখছো, তোমরা এখন এই এক্সাম্পলটা লেখো, এক্সাম্পল 11। কারণ হচ্ছে আমরা এর আগে সম্ভবত 10টা বা 11টা ম্যাথ করাইছিলাম ভাইয়া। আচ্ছা, সম্ভবত এটা এক্সাম্পল 12 হবে। তোমরা এক্সাম্পল 12 লেখো, ঠিক আছে? এক্সাম্পল 12। তো খেয়াল করে এই ম্যাথটা তুলে না, আমরা এখন এই সূত্রের একটা ম্যাথ দেখব। তো তোমাকে দেখো প্রশ্নটাতে কি বলা হচ্ছে, 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। এই কথাটার মানে কি, যে 5 গ্রাম ভরকে যদি তুমি শক্তিতে রূপান্তর করো তাহলে কতটুকু তুমি শক্তি পাবা, এটা তোমাকে বের করতে বলছে। তো আসো আমরা যদি এটা সলিউশন করি। সলিউশন খেয়াল করো তো, আমরা এখানে ভর m সমান হচ্ছে 5 গ্রাম। তাহলে খেয়াল করো আমরা হচ্ছে ভরের স্ট্যান্ডার্ড একক বা এসআই একক আমরা জানি হচ্ছে কি, কেজি। তাহলে 5 গ্রাম থেকে যদি আমরা কেজিতে নিয়ে যাও, তাহলে 5 কে 1000 দ্বারা আমরা ভাগ করলাম, ভাগ করলে তোমার আসে হচ্ছে 0.005 0.005 কেজি। তাহলে আমরা 5 গ্রামকে হচ্ছে কিসে নিয়ে গেলাম, ভরকে হচ্ছে কেজিতে রূপান্তর করে নিলাম। বলা হচ্ছে শক্তি নির্ণয় করতে। তাহলে আমরা ভরের সাথে শক্তির সম্পর্ক জানি, এটা E=mc²। তাহলে সি এর মান তুমি মুখস্থ জানো কত, 3 × 10⁸। তাহলে হচ্ছে আলোর বেগ, এটা কোশ্চেনে বলে দিতে পারে, নাও বলে দিতে পারে, তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে শক্তি E = হচ্ছে হোয়াট, আমাদেরকে এই জিনিসটা বের করতে বলছে। তাহলে আমরা জানি E = হচ্ছে mc² বা E = m। m এর মানটা দেখো কত বলে দিছে, 0.005 ইনটু হচ্ছে c²। তাহলে c মানে হচ্ছে 3 × 10⁸ তার স্কয়ার। তাহলে এইখান থেকে দেখো তো আমাদের, আমরা যদি ই এর মানটা বের করো, দেখো ই এর মান আসবে হচ্ছে 3 × 10⁸ তার স্কয়ার। দেখো এটা করলে আমাদের মান আসে হচ্ছে 4.5 ইনটু হচ্ছে 10⁻14 শক্তির একক হচ্ছে জুল। আরেকবার চেক করে দেখি তো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি খেয়াল করো আমরা যে শক্তিটা পেলাম তা হচ্ছে 4.5 × 10⁻14 জুল। তাহলে অতএব
নির্ণেয় শক্তি 4.5 ইন্টু হচ্ছে 10⁻14 জুল। তাহলে তুমি খেয়াল করো তো বিজ্ঞানী আইনস্টাইন যে কথাটা বলছে, তুমি যদি এবার ওইটা একটু ম্যাথমেটিক্যালি মিলাও, দেখো তো তোমার যেই ভরটা ছিল, ভরের মানটা কিন্তু খুবই সামান্য। দেখো 0.005, এই ভরের মানটা কিন্তু খুবই সামান্য, তাই না? দেখো দশমিকের পরে দুইটা শূন্যর পরে যায় তুমি মানটা আছে, এইখানে যে মানটা আসছে দেখো এটা কিন্তু অনেক বড় একটা মান। কারণ কি 10⁻14, একটু আগে ভাইয়া দেখেছি 10⁸ মানে হচ্ছে 1 কোটি। তাহলে এখানে দেখো 10⁻14 আছে, তার মানে আরো অনেক বড় একটা মান পাইছো। তার মানে দেখো 5 গ্রামের সামান্য একটু ভরের মধ্যেও হিউজ পরিমাণ তোমার শক্তি আছে। এখানে আরেকটা জিনিস দেখায় রাখি যে তোমরা যখন ক্যালকুলেটরে 5 গ্রামকে ভাগ করবে 1000 দ্বারা, 5/1000, তাহলে দেখো আমরা যেহেতু সূচক জানি, এগুলাকে অনেক সময় এভাবেও লেখা হয়। 5 বলতে 1000 মানে কত? 10 কিউব। তাহলে এই 10 কিউবটাকে যদি তুমি উপরে নিয়ে আসো, বলতো সূচক যদি উপরে উঠে তাহলে সেটা কি হয়ে যায়? ইনভার্স হয়ে যায়। তাহলে 5 আছে ইনটু হচ্ছে 10⁻³ কেজি। অনেক সময় দেখবা যে এভাবেও লেখা থাকে, অর্থাৎ এই কথাটা আর এই কথাটা কিন্তু সেম, একই কথা। তো এগুলা তোমরা এখন ম্যাথে আমরা সূচক অধ্যায় পড়াইতেছি, ওইখানেও দেখছো। তো এখন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলা বুঝবো যে কখন এটা আর এটা কিভাবে এক হয়, অলরেডি তোমরা এখন বুঝো। কারণ এইটা যা, এটাও সেম একই জিনিস, অর্থাৎ এটাকে আমরা সূচক আকারে লিখছি আর এটাকে আমরা নরমাল আকারে লিখছি। তো এই ম্যাথটার পরে তোমরা হচ্ছে এই যে ভাইয়া দেখো এখানে যে একটা SW লিখে রাখছি, তোমরা এটা বাসায় করবে। এখন একটু প্রশ্নটা একটু লিখে নাও, তোমরা হচ্ছে এই SW এর প্রশ্নটা একটু লিখে নাও। দেখো এই SW এর প্রশ্নটা একটু লিখে নাও। ভাই হচ্ছে লাল কলম দিয়ে যে মানটা দিয়ে দিছি। দেখো ভাই আবার বলে দিচ্ছি যে একটি বস্তু কণার ভর 9.1 × 10⁻28 কেজি, এর পুরোটাই শক্তিতে রূপান্তর করা হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে। অর্থাৎ বস্তুর ভর দিয়ে দিছে, তোমাকে বলা হচ্ছে এই ভরটাকে যদি তুমি শক্তিতে রূপান্তর করো তাহলে কতটুকু শক্তি পাবা, তোমাকে ওই জিনিসটা বের করতে বলছে। তাহলে তুমি ওই যে E = mc² জানো, তোমাকে ভর দিছে, c এর মান মুখস্থ জানো, বসায় দিলে অ্যান্সার চলে আসবে। আর ভাইয়া হচ্ছে তোমাদের জন্য অ্যান্সারটা লিখে দিছে, একটু মিলায় নিবা। তো এখন তোমরা হচ্ছে এরপরে তোমরা এইখান থেকে এই পর্যন্ত একটু লিখে নাও। আসো আমরা এবার এই জিনিসটা পড়াবো। এইখান থেকে এই পর্যন্ত ভিডিওটা স্টপ করে এবার এটা একটু লিখে নাও। আচ্ছা, তো খেয়াল করো, আমরা যদি এবার আসি আমাদের পরবর্তী যে টপিকটা আছে, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। তোমরা রসায়ন পড়তেছো, রসায়নে দেখবা যে আমরা যে বিক্রিয়াগুলো হয়, বিক্রিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কি হয়? তার রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, তোমরা ওইটা কেমিস্ট্রিতে পড়বা। আর নিউক্লিয়ার বিক্রিয়া কোনগুলাকে বলি? আমরা যে সকল বিক্রিয়ায় তোমার হচ্ছে নিউক্লিয়াসেরই পরিবর্তন ঘটে যায় তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। অর্থাৎ একটা মৌলের নিউক্লিয়াসটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে আরেকটা নতুন মৌল উৎপন্ন হবে, তাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে তুমি খেয়াল করো কেন এটাকে নিউক্লিয়ার বিক্রিয়া আমরা বলতেছি। যেহেতু এই বিক্রিয়ায়, তোমরা চাইলে এটা একটু পাশে লিখে রাখতে পারো যে কেন এটাকে আমরা একটা নিউক্লিয়ার বিক্রিয়া কেন বলি। কারণ হচ্ছে এই বিক্রিয়ায় একটা মৌলের নিউক্লিয়াস সম্পূর্ণ পরিবর্তন হয়ে অন্য এক বা একাধিক মৌলে রূপান্তরিত হয়ে যায়। তাহলে তুমি খেয়াল করো, আমরা এই এক্সাম্পলটা যদি দেখো ভাই, একটু পরে বুঝাইয়া দিব। দেখো এইখানে মৌল হচ্ছে কে বলতো? মৌলটা হচ্ছে আমাদের ইউরেনিয়াম, আর নিউট্রন হচ্ছে একটা কণা, এটাকে আমরা বলি হচ্ছে নিউট্রন। স্মল n দ্বারা আমরা নিউট্রনকে বুঝাই। এই নিউট্রনটা যখন একটা ইউরেনিয়ামকে আঘাত করলো বা হচ্ছে হিট করলো, তখন খেয়াল করো তো এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা ভেঙে সম্পূর্ণ নতুন দুইটা নিউক্লিয়াসে রূপান্তর হয়ে গেছে। খেয়াল করো, একটা হচ্ছে তোমার ক্রিপ্টন আর আরেকটা হচ্ছে বেরিয়াম। তোমার এই দুইটা মৌলে রূপান্তর হয়ে গেছে। তাহলে খেয়াল করো, তোমার আগের নিউক্লিয়াস ছিল হচ্ছে ইউরেনিয়াম, এখন সম্পূর্ণ নতুন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি বিক্রিয়া? নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে যে নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় আমাদের একটা মৌলের নিউক্লিয়াস সম্পূর্ণ রূপান্তরিত হয়ে অন্য আরেকটা নিউক্লিয়াসে বা আরো একাধিক নিউক্লিয়াসে পরিণত হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। পরেরটা দেখো, এই নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে আরেকটা বিশেষ ধরনের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ফিশন।
খেয়াল করো বিক্রিয়াটার নাম কি, নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন কি বলা হচ্ছে যে একটা নিউক্লিয়াস ভেঙে যদি তোমার, খেয়াল করো এটা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস, আমরা ইউরেনিয়াম এটা কত আছে দেখো 235 আর হচ্ছে 92। তো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো এই নিচের সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, উপরের সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে তার ভর সংখ্যা। আর এই পারমাণবিক সংখ্যাকে আমরা, এটা হচ্ছে কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এখন এই পারমাণবিক সংখ্যাকে আমরা আবার কি বলি বলতো, প্রোটনের সংখ্যা বলি, প্রোটন সংখ্যা। আর এটা হচ্ছে তার ভর সংখ্যা, ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি বলতো, এখানে হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফলটাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। তাহলে ইউরেনিয়ামের ভিতরে কয়টা নিউট্রন আছে তুমি এটা থেকে এটা মাইনাস করলে নিউট্রন সংখ্যাও বের করতে পারবে। তো খেয়াল করো আমাদের এই ইউরেনিয়ামটা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস। যে ভাই এটা বড় নিউক্লিয়াস কিভাবে বুঝলাম, দেখো এর ভর সংখ্যা কত বলতো, এর ভর সংখ্যা হচ্ছে 235, অর্থাৎ এর মধ্যে নিউট্রন এবং প্রোটন আছে 235টা। এটা ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াসে পরিণত হয়েছে। ওইগুলা ছোট কিভাবে বুঝলাম, দেখো এটার ভর সংখ্যা হচ্ছে 92, তার মানে এটাতে প্রোটন আর নিউট্রন কয়টা আছে মিলে 92টা, তার মানে ওইখান থেকে কম আছে। এটার ভর সংখ্যা হচ্ছে 141, তাহলে এইখানেও দেখো তোমার কি আছে, কম আছে। তাহলে আমরা যে সকল বিক্রিয়া একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা কি করবে, ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, তাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখন এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা তোমরা মুখস্থ রাখবা, কারণ এটা এমসিকিউতে দিয়ে দেয়। এখন তুমি খেয়াল করো তো, যখন আমরা কোনো একটা নিউক্লিয়ার বিক্রিয়া ঘটাই, দেখো এখানে কি দেওয়া আছে, নিউট্রন দেওয়া, ইউরেনিয়াম দেওয়া, তারপর ক্রিপ্টন দেওয়া, বেরিয়াম দেওয়া, 3টা নিউট্রন দেওয়া প্লাস শক্তি। এই যে জিনিসটা একটু খেয়াল করো, অর্থাৎ একটা নিউক্লিয়ার বিক্রিয়া যখন আমরা ঘটাই, যখন সে একাধিক নিউক্লিয়াসে পরিণত হয়, সাথে শক্তিটা উৎপন্ন হয়। এখন এই শক্তিটা কোত্থেকে আসছে, এই যে তোমার যে ছোট ছোট যে কণাগুলা E=mc², এইখান থেকে আমরা দেখেছি আমরা বিপুল পরিমাণ শক্তি পাই। আবার তুমি খেয়াল করো এখানেও কি বলছো, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে আছে ওইখানে হচ্ছে আমরা, দেখো এখানে তুমি বলছো ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেখো ইউরেনিয়ামকে আমরা যখন ভাঙি জ্বালানি হিসেবে, তখন দেখো এখানে অনেক বেশি পরিমাণে আমরা শক্তি উৎপন্ন হয়। সো এই বিক্রিয়াটা তোমরা একটু মুখস্থ রাখবে। এখন এই বিক্রিয়াটা যদি আমরা এখানে একটু দেখাই, দেখো তো আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা ইউরেনিয়াম, বুঝার জন্য তোমার এটা হচ্ছে একটা ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামটাকে এসে একটা নিউট্রন, আমরা নিউট্রনটাকে মনে করে এভাবে কাল করে দেখালাম, একটা নিউট্রন এসে এই ইউরেনিয়ামটাকে আঘাত করলো। আঘাত করার ফলে এই ইউরেনিয়ামটা থেকে আরো নতুন দুইটা নিউক্লিয়াস রূপান্তর হলো, এবং খেয়াল করো এখানে আরো 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যদি ওই 3টা নিউট্রনকে একটু দেখাই, খেয়াল করো এখানে আরো 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে। নিউট্রন গুলাকে ভাইয়া এভাবে কালো করে দেখালাম। তাহলে খেয়াল করো আমরা একটা ইউরেনিয়ামকে আমরা কি করলাম, একটা নিউট্রন দ্বারা আঘাত করলাম, করার পরে দেখো সে আরো 3টা নিউট্রন উৎপন্ন হলো। আমরা এই জিনিসগুলা দেখাই নাই, কারণ এই জিনিসটা আমাদের লাগবে না। কি কারণে লাগবে না ওইটাও আমরা বলতেছি। এখন তুমি খেয়াল করো তো, ছোটবেলায় তোমরা দেখতা যে একটার পর একটা ইট এভাবে, মনে করো ভাইয়া এভাবে এভাবে করে একটা একটা করে একটা সিরিয়াল সাজাইলাম। সাজানোর পরে তুমি যদি এই একটা ইটকে ধাক্কা দাও, তো এটা যে এটাকে ধাক্কা দিবে, এটা যে পরেরটাকে ধাক্কা দিবে, তুমি দেখো তো আস্তে আস্তে সবগুলা ইট কিন্তু এভাবে এভাবে ঘুরে ঘুরে পড়তে থাকবে। তাহলে তুমি খেয়াল করো তো, তুমি শক্তি দিছো কোথায় বলো তো, একবার সবগুলো ইট এভাবে পর পর করে সাজায় একটা ইটকে জাস্ট একটা ধাক্কা দিছো, ধাক্কা দেওয়ার ফলে দেখো এই জিনিসটা এভাবে এভাবে চলতে আছে। অর্থাৎ যতগুলো ইট আছে সবগুলা কিন্তু আস্তে আস্তে একটা একটাকে ধাক্কা দিয়ে 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 ফালাবে। বলতো পরবর্তী ইটগুলা ফালানোর জন্য তুমি কি আর কোনো এক্সট্রা শক্তি দিচ্ছ কিনা? না। তাহলে ঠিক ওই রকমই আমরা এইখানে একটা ইউরেনিয়াম আছে, এটাকে দেখো নিউট্রন দ্বারা আমরা ধাক্কা দিছি। ধাক্কা দেওয়ার ফলে সে আরো কিছু নিউট্রন কণা উৎপন্ন করলো। এখন এইখানে যদি আরো ইউরেনিয়াম থাকে, ওই যে আরো ইট ছিল তোমার ওইখানে, এখানে মনে করলাম আমরা আরো ইউরেনিয়াম আছে, তাহলে তুমি খেয়াল করো এই নিউট্রনটা এসে আবার কি করবে, এই ইউরেনিয়ামটাকে ধাক্কা দিবে। ধাক্কা দিলে এটা আরো কি করবে বলতো, এটা হচ্ছে আরো 3টা হচ্ছে নিউট্রন উৎপন্ন করবে। খেয়াল করো কি করলো, আরো 3টা নিউট্রন উৎপন্ন করলো। একইভাবে এটা এসে এই ইউরেনিয়ামটাকে যখন ধাক্কা দিবে, দেখো সে হচ্ছে আরো 3টা হচ্ছে ইউরেনিয়াম তোমার নিউট্রন উৎপন্ন করলো।
একইভাবে এটাকেও যখন ধাক্কা দিবে সে কি করবে, আরো 3টা নিউট্রন উৎপন্ন করবে। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এখানে ভাই আরেকটু দেখাই, এই জিনিসগুলো একটু মুছে দিই। দেখো আমরা এখন মনে করলাম এইখানে আরো একটা ইউরেনিয়াম আছে, এখানে আরো একটা ইউরেনিয়াম, খেয়াল করো। তাহলে এই নিউট্রনটা এসে এই ইউরেনিয়ামটাকে যখন ধাক্কা দিবে আরো নিউট্রন উৎপন্ন হবে। আচ্ছা, তো ভাইয়া আর দেখাইলাম না, খেয়াল করো এভাবে করে করে সে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ইউরেনিয়ামকে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সাথে সাথে সে কি করবে, এরকম করে করে তোমার নিউট্রন উৎপন্ন করবে। এই কথাটার মানে কি খেয়াল করো তো, আমরা প্রতি ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটবে। খেয়াল করো, একটা নিউট্রন এসে যখন একটা ইউরেনিয়ামকে ধাক্কা দিবে সে একই সাথে হচ্ছে ক্রিপ্টন এবং বেরিয়াম উৎপন্ন করবে, সাথে 3টা নিউট্রন উৎপন্ন করবে। আমাদের মেইন জিনিসটাই হচ্ছে এটা, দেখো শক্তি, এবং প্রত্যেকটা হিটে বা প্রত্যেকটা আঘাতে সে হচ্ছে শক্তি উৎপন্ন করবে। তাহলে তুমি খেয়াল করো, আমরা যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি থাকে, নিউক্লিয়ার চুল্লি থাকে, ওই চুল্লিতে আমরা কি করি, আমরা ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করি, এবং সেখানে হচ্ছে অনেকগুলা নিউক্লিয়ার মৌল থাকে, ইউরেনিয়াম থাকে, যার কারণে তুমি একটা নিউট্রন দিয়ে যখন প্রথম একটা ইউরেনিয়ামকে আঘাত করো তখন ওই ইউরেনিয়ামটা থেকে এরকম 3টা হয়, ওই এবং সাথে শক্তি উৎপন্ন হয়, এবং এটা যে এটাকে আঘাত করে আরো শক্তি উৎপন্ন হয়, এটা যে এটাকে আঘাত করে। অর্থাৎ তুমি খেয়াল করো, বিক্রিয়াটা একবার শুরু করে দিলে এটা চলতেই থাকে, এবং প্রতিটা আঘাতের পর পর সে কি করে, এখানেও কি করবে, প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করবে, এখানেও শক্তি উৎপন্ন করবে, এখানেও শক্তি উৎপন্ন করবে। খেয়াল করো, প্রতি ক্ষেত্রে সে কি করতেছে, শক্তি উৎপন্ন করতেছে। এখন তোমার পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার চুল্লিতে যেহেতু আরো ইউরেনিয়াম আছে, তার মানে এই বিক্রিয়াটা এভাবে চলতেই থাকবে। তাহলে তুমি খেয়াল করো তো, বিক্রিয়াটা তুমি যা শুরু করে দিছো এইখানে, এরপরে কিন্তু আর কোনো তোমাকে এনার্জি প্রয়োগ করতে হয় নাই। তাহলে এই টাইপের বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। চেইন বিক্রিয়া কারণ বলি, দেখো এটা চেইনের মতো সামনে আগাইতেই থাকে, যার কারণে এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে চেইন বিক্রিয়া। তো তোমরা খেয়াল করো, এখন এই পর্যন্ত একটু লিখে নাও যে চেইন বিক্রিয়া, এবং যদি তোমরা পারো তোমরা চেইন বিক্রিয়ার নিচে হচ্ছে এই যে ভাইয়া যে চিত্রটা আঁকছি, এই চিত্রটা হচ্ছে একটু এঁকে রাখো, তাহলে তোমরা পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে চেইন বিক্রিয়াটা কি। তো খেয়াল করো ভাইয়া, এখানে তোমাদেরকে নিউক্লিয়ার ফিশন যে বিক্রিয়াটা দেখাইছি ওটা যদি ভাইয়া একটু দেখাই তোমাদেরকে, তোমরা খেয়াল করো, আমরা যদি একটু ব্যাকে যাই, দেখো এখানে হচ্ছে এই বিক্রিয়াটা দেখানো হয়েছে, কিভাবে হচ্ছে এটা দেখাচ্ছে। দেখো নিউট্রন এসে কি করলো, ইউরেনিয়ামকে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে তোমার ইউরেনিয়ামটা ভেঙে তুমি একটু দেখো আমাদের হচ্ছে এখানে তোমার বেরিয়াম এবং হচ্ছে ক্রিপ্টন তৈরি হলো, এবং সাথে সাথে তোমার হচ্ছে এই যে দেখো আমরা যে 3টা নিউট্রন দেখেছি সে আরও নতুন করে 3টা নিউট্রন উৎপন্ন করলো। তো খেয়াল করো, এখন ভাইয়া চেইন রিয়াকশন যেটা ঘটে ওটার যদি আমরা একটু অ্যানিমেশনটা দেখো তাহলে তোমরা আরও সুন্দরভাবে বুঝবে। এখানে হচ্ছে আমাদের একটা ইউরেনিয়ামকে দেখানো হচ্ছে, তা আমরা দেখাইছিলাম যে ইউরেনিয়ামকে যদি একটা নিউট্রন এসে আঘাত করে তখন আরও 3টা নতুন নিউট্রন হয়, ওই নতুন 3টা নিউট্রন আবার ইউরেনিয়ামকে আঘাত করে আবার নতুন করে 3টা করে তোমার কি করে নিউট্রন উৎপন্ন করে, অর্থাৎ এভাবে চলতেই থাকে। তো এই জিনিসটা তোমরা যদি একটু দেখো তাহলে আরও ভালোভাবে বুঝবা। তোমরা ভিডিওতে যে এখন যেটা দেখতেছো এটা হচ্ছে একটা ইউরেনিয়ামকে দেখানো হচ্ছে, একটা বড় সাইজের পরমাণু মৌল। এখন খেয়াল করো, এখানে হচ্ছে আমরা একটা তোমার দেখো নিউট্রন এসে আঘাত করলো, দেখো সাথে সাথে তার নিউক্লিয়াসটা পরিবর্তন হয়ে গেল এবং 3টা নিউট্রন উৎপন্ন হলো। এই 3টা নিউট্রন আবার আঘাত করলো ইউরেনিয়ামকে। তারপরে খেয়াল করো, তোমার এইভাবে করে দেখো বিক্রিয়াটা তোমার চলতেই আছে। তোমরা যদি দেখো এইখান থেকে দেখো চেইন রিয়াকশনের মতো করে এটা এভাবে চলতেই আছে। তো এটা হচ্ছে আমাদের চেইন রিয়াকশনটা, এভাবে এটা চলতেই থাকবে, কারণ প্রতি ক্ষেত্রে সে হচ্ছে 3টা করে নিউট্রন উৎপন্ন করবে এবং এটা সামনের দিকে চলতে থাকবে। তো খেয়াল করো, আমরা অ্যানিমেশনে দেখলাম, আশা করি জিনিসটা তোমরা বুঝছো যে আমরা চেইন বিক্রিয়াটা কি, এবং এই বিক্রিয়াটা হচ্ছে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে করি। তো তুমি খেয়াল করো, এখন এই প্রশ্নটা একটু লিখে নাও, নিউক্লিয়ার বিক্রিয়ায় কিভাবে শক্তি উৎপন্ন হয়। তো এই অ্যান্সারটাও ভাইয়া তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমাদের বইয়ে সাজানো আছে, ভাইয়া তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে তোমরা একটু এই বিক্রিয়াটার দিকে একটু যদি খেয়াল করো, বলো তো এই বিক্রিয়া, এখানে শক্তি পাচ্ছে, এখানে শক্তি বলতো ক্রমান্বয়ে শক্তি কি হচ্ছে তোমার বাড়তেছে। তাহলে এখানে তুমি একটু যদি খেয়াল করো, বলো তো আমরা এখানে হিউজ পরিমাণ শক্তি পাচ্ছি, তাই না? তাহলে আমরা এই শক্তিটা কিভাবে পাই, তোমাকে এখন এইটাই জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা আসে এই সংজ্ঞাটা যদি একটু লিখে দিয়ে ব্যাখ্যা, তাহলে তোমরা ব্যাখ্যাটা লেখো, ভাইয়া বই থেকে বলতেছি
তো ব্যাখ্যার শুরুতে তোমরা ভিডিওটা স্টপ করে আবার এই চেইন বিক্রিয়ার একটু সংজ্ঞাটা লেখো। এই ব্যাখ্যাটার জন্য তোমরা উত্তরে চেইন বিক্রিয়ার সংজ্ঞাটা আরেকবার লেখো। দেখো লেখার পরে তোমাদের বই থেকে ভাইয়া বলে দিচ্ছি, দেখো এই পদ্ধতিতে প্রচন্ড পরিমাণ তাপ শক্তি বের হয়ে আসে। আমরা তোমাকে ভাইয়া দেখায় দিই, তো খেয়াল করো ওই ব্যাখ্যাটা ভাইয়া তোমাদেরকে বই থেকে দেখায় দিচ্ছি, তোমরা বই থেকে লিখে নিবা। তো বইয়ে এই যে এইখান থেকে দেখো ভাইয়া এখান থেকে এখানে লাল দাগ দিয়ে দাগায় দিছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের 118 নম্বর পৃষ্ঠায় আছে। এইখান থেকে জাস্ট এই পর্যন্ত অ্যান্সারটা লিখবা, কিন্তু শুরুতে ভাইয়া যেটা বলে দিলাম চেইন বিক্রিয়ার সংজ্ঞাটা দিয়ে দিবা, দেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত লিখবা ব্যাখ্যাটা বই থেকে। তো খেয়াল করো ওই প্রশ্নটা পরে তোমরা এবার এই দুইটা প্রশ্ন, এই যে এইখান থেকে এই পর্যন্ত প্রশ্নটা একটু লিখে নাও। দেখো এখানে কি বলা হচ্ছে, আমরা দেখলাম যে চেইন বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়া একবার শুরু করে দিলে সেটা চলতেই থাকে, তাই না? এখন তুমি খেয়াল করো তো তোমার পাওয়ার প্ল্যান্টে এই যে বিক্রিয়াটা শুরু করে দিছে এটা তো চলতেই যদি থাকে, এখানে অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে বা অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হবে, যেটা অনেক সময় তোমার জন্য দুর্ঘটনার কারণও হয়ে যেতে পারে। তার মানে এই নিউক্লিয়ার বিক্রিয়াটাকে আমাদের কখনো কখনো বন্ধ করার প্রয়োজন হয়। এখন তুমি দেখতে পাইছো যে চেইন বিক্রিয়া আমরা একবার শুরু করে দিলে এটা চলতেই থাকে সামনের দিকে, তাহলে আমরা যদি কখনো বন্ধ করতে চাই বা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই বা কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? তোমাকে ওইটাই প্রশ্ন করা হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়া কিভাবে বন্ধ করা যায়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো এটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি তুমি খেয়াল করো, আমাদের যে নিউক্লিয়ার যে চুল্লি আছে, এই নিউক্লিয়ার চুল্লিতে হচ্ছে আমরা কন্ট্রোল রড নামে একটা বস্তু ব্যবহার করি। খেয়াল করো এরকম মনে করে একটা শীট ব্যবহার করি, যেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল রড। এখন তুমি খেয়াল করো তো একটা নিউক্লিয়ার বিক্রিয়া কন্টিনিউ হওয়ার কারণটা কি বলো তো? কন্টিনিউ হওয়ার কারণটা হচ্ছে ওই নিউট্রনগুলা। তুমি খেয়াল করো তো এইখানে মনে করো একটা নিউট্রন দ্বারা তুমি একটা ইউরেনিয়ামকে আঘাত করছো, এইখানে হচ্ছে আরো 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে। এখন এরা যে আরো একটা ইউরেনিয়ামকে আঘাত করলো, এখানে হচ্ছে আরো 3টা নিউট্রন উৎপন্ন হইলো। ঠিক একইভাবে এটা এসে আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করলো, এখানেও 3টা নিউট্রন উৎপন্ন হলো। তারপরে এটা এসে আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করলো, এখানে হচ্ছে তোমার 3টা নিউট্রন উৎপন্ন হলো মনে করো। তাহলে খেয়াল করো আমরা যদি একটু দেখো, এখন তুমি দেখো তো আমরা এইখানে যে নিউট্রনগুলো উৎপন্ন হয়েছে, দেখো এখান থেকে এই নিউট্রনের গতিপথটাকে যদি তুমি আটকায় দিতে পারো, খেয়াল করো তো এইখানে যদি আমরা কিছু দিয়ে এই নিউট্রনের গতিপথটাকে আটকায় দিই, এইখানে যে ইউরেনিয়ামগুলো আছে এদের সাথে এরা যুক্ত হতে পারবে কিনা বা এদেরকে এরা আঘাত করতে পারবে কিনা। তাহলে তুমি খেয়াল করো আমরা এখানে যেহেতু একটা বাধা দিয়ে দিছি, মনে করো এটা একটা বাধা দিয়ে দিলাম, তাহলে নিউট্রনের গতিটাকে তুমি আটকায় দিছো, তাহলে এরা যেহেতু এই পরবর্তী ইউরেনিয়ামগুলোকে আঘাত করতে পারবে না, তাহলে আমরা বলতে পারি এখানে বিক্রিয়া আর কন্টিনিউ হবে না। এখন তুমি এই যে বাধাটা দিয়ে আটকায় দিছো, এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল রড। কন্ট্রোল রড অর্থাৎ তাহলে আমরা দেখো আমরা অ্যানসারটা পেয়ে গেলাম। ভাইয়া একটু পরে তোমাদেরকে বই থেকে ভাইয়া দেখায় দিচ্ছি সুন্দর করে সাজানো রেজাল্টটা। তোমরা আগে এই জিনিসটা একটু বুঝে নাও, বা তোমরা রাফে একটা ফিগারটাও এঁকে রাখতে পারো, তাহলে তোমার মুখস্থ করতে হবে না, তুমি জিনিসটা বুঝতে পারবা যে আমরা কি করলাম। আমরা কন্ট্রোল রড ব্যবহার করি নিউক্লিয়ার চুল্লিতে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, কি করি একটা কন্ট্রোল রড ব্যবহার করে নিউট্রনের গতিপথটাকে কি করি আটকায় দিই। আটকায় দিলে এই নিউট্রনগুলো পরবর্তী ইউরেনিয়ামগুলোকে আর আঘাত করতে পারে না, ফলে হচ্ছে তোমার এই নিউক্লিয়ার বিক্রিয়াটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো খেয়াল করো ভাইয়া যে প্রশ্নটা মাত্র বললাম বুঝাই দিলাম, ওই প্রশ্নটা এখানে সাজানো লেখা আছে তোমাদের টেস্ট পেপারে। তো তোমরা এটা একটু ভিডিওটা স্টপ করে একটু লিখে নাও। তো খেয়াল করো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, তোমরা এখন এই প্রশ্নটা একটু লিখে নাও। এই যে এই প্রশ্নটা দেখো, আমাদের এখনকার যে প্রশ্নটা কি বলা হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড না থাকলে কি ঘটতো, ব্যাখ্যা করো। তো তুমি খেয়াল করো তো আমরা যদি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই কন্ট্রোল রডটা ব্যবহার না করতাম, তুমি নরমালি চিন্তা করো অলরেডি এটার অ্যানসারটা আমরা আগের প্রশ্নটাতেই তুমি দিয়ে দিছো। কি দিলাম আমরা? কন্ট্রোল রড যদি তুমি না দাও, বলো তো এই বিক্রিয়াটাকে তুমি কখনোই কন্ট্রোল করতে পারবা না। তাহলে এখানে হিউজ পরিমাণ শক্তি উৎপাদন হবে এবং এই শক্তিটা অনেক সময় দুর্ঘটনার কারণও হতে পারে। যার কারণে আমরা যদি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা কন্ট্রোল রড না ব্যবহার করি, তাহলে আমরা নিউক্লিয়ার বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারি না এবং একই সাথে সেখানে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে, যার কারণে আমরা কন্ট্রোল রডটা ব্যবহার করি।
তো ভাইয়া এই প্রশ্নটারও সাজানো অ্যান্সারটা দেখাই দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তো খেয়াল করো কন্ট্রোল রড কেন ব্যবহার করা হয় বা না করলে কি দুর্ঘটনা ঘটতো। এখানে দেখো ভাইয়া খ নাম্বার যে প্রশ্নটা আছে তোমরা এটা একটু লিখে নাও। তো খেয়াল করো আমাদের আজকে এখানে দেখো লাস্ট ব্যাখ্যামূলক যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো আমাদের দিনাজপুর বোর্ড 2019-এ আসছে, তোমরা এটা একটু লিখে নাও। কি বলা হচ্ছে দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন। তো খেয়াল করো যে নিউক্লিয়ার বিক্রিয়াটা পরিবেশ বান্ধব নয় কেন, অলরেডি তোমরা এটারও অ্যান্সার আমরা জানি। একটু আগে আমরা দেখলাম যে নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে এই যে নিউট্রনগুলা উৎপন্ন হয় এগুলাকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি এরা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর হয়। কারণ কি, এই যে নিউক্লিয়ার যে বর্জ্য আমরা অনেক সময় বলি, এগুলাকে আমরা অনেক সময় নিউক্লিয়ার বর্জ্য বলি, এই নিউক্লিয়ার বর্জ্যগুলো অনেক তেজস্ক্রিয় হয়, যেটা তোমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, যার কারণে আমাদের মানবদেহের ক্ষতির একটা কারণ হয়। তো এটারও ভাইয়ের রেজাল্টটা দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তো খেয়াল করো তোমরা এই যে কেন আমাদের এই যে দিনাজপুরের 2019-এর যে প্রশ্নটা পরিবেশ বান্ধব নয় কেন, এর রেজাল্টটা এখানে লেখা আছে খ নাম্বার যে প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে। তো তোমরা এটা একটু লিখে নিও। দেখো আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিকটা হচ্ছে ক্ষমতা। আমাদের দেখো আমাদের অধ্যায়টার নাম ছিল কাজ, শক্তি, ক্ষমতা। তো আমরা কাজ করছি, শক্তি করছি, আমাদের একেবারে লাস্ট টপিক, এবং এই টপিকটা একেবারেই ছোট, ক্ষমতা। তো ক্ষমতা জিনিসটা বলতে আমরা কি বুঝি খেয়াল করো, বলা হচ্ছে কাজ সম্পাদনকারী, তোমরা একটু এটা লিখে নাও আগে ভিডিওটা স্টপ করে। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হারকে, খেয়াল করো কি বলছে, কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বলে। তুমি খেয়াল করো কাজ করার হার বা শক্তি সরবরাহের হার দুইটা কেন বলা হচ্ছে, আমরা জানি কাজের পরিমাণ এবং শক্তির পরিমাণ সেম হয়, যার কারণে আমরা দুইটাই ব্যবহার করছি। কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে আমরা কি বলি, ক্ষমতা বলি। এখন হার এই জিনিসটা বলতে আমরা কি বুঝি বলো তো, হার বলতে বুঝি হচ্ছে একক সময় সম্পন্ন জিনিসটাকে আমরা কি বলি, হার বলি। তার মানে তোমার কি বলি, সময় দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করি তাহলেই আমরা তাকে বলি হচ্ছে হার। তাহলে তুমি খেয়াল করো যে মনে করি টি সময়ে সম্পন্ন কাজের পরিমাণ সমান সমান হচ্ছে ডাব্লিউ। আমরা এটা ধরে নিলাম যে টি সময়ে সে কতটুকু কাজ করতে পারে ডাব্লিউ, বা তুমি অন্যভাবে বলতে পারো যে টি সময়ে সে শক্তি সরবরাহ করতে পারে কত পরিমাণ, ডাব্লিউ পরিমাণ। তাহলে সুতরাং একক সময়ে সম্পন্ন কাজের সমান সমান কত হবে, খেয়াল করো টি সময় ডাব্লিউ, তাহলে একক সময় মানে এক সময়ে, তাহলে আমরা কত হবে, ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে আমরা এটা জানি সব সময় যে টি দ্বারা যদি কোনো কিছুকে ভাগ থাকে বা সময় দ্বারা কোনো কিছুকে ভাগ থাকে তাহলে আমরা বলি তাকে হার বলি। তাহলে ডাব্লিউ বাই টি এটাকে আমরা বলতে পারি কাজের হার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, আমরা ডাব্লিউ বাই টি এটাকে আমরা বলতে পারি হচ্ছে কাজের হার বা শক্তির হার। এখন তুমি সংজ্ঞায় আসো, সংজ্ঞায় কি বলা হচ্ছে দেখো, কাজ করার হার বা শক্তি সরবরাহের হারটাকে কি বলো তুমি, ক্ষমতা বলো। তাহলে ডাব্লিউ বাই টি এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো তো, সংজ্ঞা অনুসারে আমরা এটাকে ক্ষমতা বলতে পারি। তাহলে সুতরাং ক্ষমতা P is equal হচ্ছে W divided by হচ্ছে T। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতা বের করার সূত্র, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্ষমতা P is equal হচ্ছে W divided by হচ্ছে T। এখন এখানে আমরা কেন P ব্যবহার করছি, খেয়াল করো ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, ওইখান থেকে আমরা এখানে P ব্যবহার করি। তাহলে এইখানে যে অঙ্কগুলো আছে, আমরা যে ম্যাথগুলো করবো এগুলো একেবারেই সিম্পল ম্যাথ। কারণ কি, কারণ হচ্ছে বলো তো, সময় দ্বারা আমরা অলরেডি কাজ বের করা আমরা পারি, আমরা শক্তি বের করা পারি। তাহলে শক্তিকে জাস্ট তুমি যদি সময় দ্বারা ভাগ করে দাও তাহলে হচ্ছে তুমি ক্ষমতাটা পেয়ে যাবা। অর্থাৎ আমরা আগে যে ম্যাথগুলা করছি ওই ম্যাথগুলাই এখন আবার করানো হবে। জাস্ট কি করতে হবে, এখানে এক্সট্রা হচ্ছে কাজটাকে বা শক্তিটাকে তুমি কি দ্বারা ভাগ করে দিবা, সময় দ্বারা ভাগ করে দিবা, দিলেই হচ্ছে তুমি পাওয়ারটা পেয়ে যাবা। তাহলে আমরা কাজ বের করার সূত্র জানি কি বলতো, W ইকুয়াল হচ্ছে Fs। এটা কখন আমরা ব্যবহার করি, কোন একটা বস্তু যখন সমতলে চলাচল করে তখন কাজ বের করার সূত্র হচ্ছে W ইকুয়াল Fs। তাহলে তুমি Fs কে যখন T দ্বারা ভাগ করে দিবা তখনই ক্ষমতা পেয়ে যাবা।
আবার কোনো একটা বস্তুকে যখন আমরা উপর নিচে তুলি বা নিচে নামাই, তখন কাজ বের করার সূত্রটা কি ছিল আমরা সেটাও জানি, W ইকুয়াল হচ্ছে mgs। তাহলে এখন হচ্ছে mgs কে জাস্ট তুমি সময় দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে তুমি এখন কি পেয়ে যাবা, ক্ষমতা পেয়ে যাবা। তাহলে আমরা এই ক্ষমতার এখন খেয়াল করো তো, কাজ হচ্ছে আমরা জানি একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি, তার মানে ক্ষমতাও একটা কি রাশি বলতো, স্কেলার রাশি। তাহলে হচ্ছে ইহা একটি স্কেলার রাশি, ইহা একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। আচ্ছা, তারপরে খেয়াল করো তো আমরা P is equal W/T, বলো তো W এটা মানে কত, খেয়াল করো তো W এটা মানে তুমি কি বুঝাও বলো তো, কাজের এককটা কি, খেয়াল করো তো আমরা জানি কাজের একক হচ্ছে কত, জুল। আর টি হচ্ছে সময়, তার মানে ডিভাইডেড বাই হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই সেকেন্ডটা যদি উপরে উঠে আসে, তাহলে এটা হবে কত বলতো, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড হচ্ছে আমাদের ক্ষমতার একক, যাকে আমরা শর্টে বলি হচ্ছে W দ্বারা প্রকাশ করি, মানে হচ্ছে ওয়াট। তাহলে ক্ষমতার একক হচ্ছে, ক্ষমতার একক ওয়াট, যেটাকে আমরা W দ্বারা প্রকাশ করি। এবং মনে রাখবা যে 1 ওয়াট সমান সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড। তাহলে খেয়াল করো আমাদের 1 ওয়াট সমান সমান কত, 1 জুল পার সেকেন্ড। তো খেয়াল করো আমরা এখন, তোমরা এই প্রশ্নটা একটু লিখে নাও আমাদের, এটা যে 1 ওয়াট বলতে কি বুঝো এটা একটু লিখে নাও। আমরা এই প্রশ্নটার ভাই একটু রেজাল্টটা যদি বলে দিই, তোমরা সাথে এটা একটু রাখো, এটা আমরা জানি, এটা নিচে থাকুক। তো খেয়াল করো আমাদেরকে বলা হচ্ছে 1 ওয়াট বলতে কি বুঝো। তাহলে আমরা যদি এটা উত্তরে যাই, উত্তর দেখো তো 1 ওয়াট এই কথা মানে কি, 1 ওয়াটকে ভাঙালে কত হয়, 1 জুল পার সেকেন্ড। তাহলে হচ্ছে 1 ওয়াট সমান সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড। অর্থাৎ কোন যন্ত্র বা যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বলতে বোঝায় ওই যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি সরবরাহ করতে পারে। তাহলে খেয়াল করো আমাদের প্রশ্নটা ছিল 1 ওয়াট বলতে কি বুঝো। আমরা জানি 1 ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি বলতো, প্রতি সেকেন্ডে। তাহলে আমরা ওইটাই দেখো লিখছি যে কোন যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বলতে বোঝায় ওই যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি সরবরাহ করতে পারে। যেমন তোমরা দেখবা আমাদের বাসা বাড়িতে যে লাইটগুলা ইউজ করি বা বাল্বগুলা ইউজ করি, ওখানে লেখা থাকে 60 ওয়াট, তারপর 40 ওয়াট, 15 ওয়াট। এই কথা দ্বারা আমরা কি বুঝবো, 60 ওয়াট এই কথার মানে কত বলতো, 60 জুল পার সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো তো, ওই লাইটটার কাছে যদি তুমি হাত নাও, দেখবা যে তোমার হাতে গরম লাগে। গরম লাগার কারণটা কি, ওই লাইটটা থেকে শক্তি বা তাপ উৎপন্ন হচ্ছে, তাপটাকে আমরা শক্তি বলি। তাহলে খেয়াল করো ওই লাইটটা থেকে কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে, তুমি এখন জিনিসটা দেখেই বুঝবা যে 60 ওয়াট এই কথার মানে কি, ওই লাইটটা থেকে প্রতি সেকেন্ডে 60 জুল করে কি করতেছে, শক্তি নির্গত হচ্ছে। আচ্ছা, তাহলে এরপরে খেয়াল করো আমরা এই জিনিসটা যদি আসো, এবার এই প্রশ্নটা তোমরা একটু লিখে নাও। কি বলা হচ্ছে, কোন বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বুঝো। তা আসো আমরা এবার এই জিনিসটা যদি একটু লিখে দিই। তোমাকে বলা হচ্ছে বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বুঝো। তাহলে আগের মতো দেখো আমরা 200 মেগাওয়াট। এখন খেয়াল করো এই ক্যাপিটাল এম এটাকে আমরা বলি হচ্ছে মেগা, ক্যাপিটাল এম এটাকে বলা হয় মেগা। এখন এই মেগা মানে কত, তোমার মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। মেগা মানে কত, 10 টু দি পাওয়ার 6। তাহলে 200 মেগাওয়াট এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 200 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 6,
আর ওয়াট মানে হচ্ছে কত, আমরা ধরো আবার ওয়াটই লিখলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 200 ইন্টু হচ্ছে 10⁶, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো আমরা কি করলাম, মেগা এটাকে আমরা ভাঙাইলাম, মেগা মানে কত, মেগা মানে হচ্ছে 10⁶। তোমরা এই সূচকগুলো মনে রাখতে পারো, তোমরা অধ্যায় 1 এ পড়ছো। এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶, তারপর হচ্ছে এটা আর হচ্ছে তোমার কে, কে মানে হচ্ছে কিলো, কিলো মানে হচ্ছে 10⁻3। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে, আমরা অনেক সময় এই জিনিসগুলো ব্যবহার করব। তাহলে আসো যে 200 মেগাওয়াট এটাকে আমরা ভাঙাইলে হয় কত, 200 ইন্টু 10⁻, জুল পার সেকেন্ড। তাহলে এখন তুমি নিজে উত্তরটা বলতে পারবা যে কোন বৈদ্যুতিক কেন্দ্রের ক্ষমতা 200 মেগাওয়াট, এই কথা বলতে বোঝায় ওই বৈদ্যুতিক কেন্দ্র প্রতি সেকেন্ডে 200 ইন্টু 10⁶ জুল শক্তি সরবরাহ করে। ঠিক একইভাবে ভাইয়া তো লাইটেরটাই বললাম যে কোনো একটি বৈদ্যুতিক লাইটের ক্ষমতা 60 ওয়াট, এটা বলতে আমরা কি বুঝবো, যে বৈদ্যুতিক বাতিটি প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি সরবরাহ করে। এরপরে আসো পরবর্তী যে দুইটা আছে, দেখো আমাদের সিলেট বোর্ড 2016, এই প্রশ্নটা তোমরা এসডব্লিউ করবা, কারণ এই প্রশ্নটা প্রতিটা অধ্যায়ে আসে। দেখো বলা হচ্ছে কি, ক্ষমতা একটি লব্ধ রাশি, এটা ব্যাখ্যা করো। তো ভাইয়া একটু তোমাদের সুবিধার জন্য দেখায় দিচ্ছি, বলতো আমরা ক্ষমতা P ইজ ইকুয়াল, আমরা জানি W ডিভাইডেড বাই হচ্ছে T। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে ক্ষমতা সমান সমান W মানে কত বলতো, কাজ ডিভাইডেড বাই সময়। তারপরে কাজ মানে তুমি কি জানো, বল ইনটু হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। এরপরে বল মানে কি জানো, F ইকুয়াল ma ভর ইনটু ত্বরণ। তাহলে এভাবে করে ভাঙাইতে ভাঙাইতে একেবারে তুমি আগের অধ্যায়ে বা এগুলা করাই দিছি, তুমি দেখবা তার যে ক্ষমতাটাও একটা কি রাশি, লব্ধ রাশি। তো লাস্ট যেটা আছে ক্ষমতার মাত্রা নির্ণয়, তুমি যদি ক্ষমতা একটা লব্ধ রাশি প্রমাণ করতে পারো, ওইখান থেকেই হচ্ছে তুমি ক্ষমতার মাত্রাটা বের করে নিয়ে আসতে পারবা। তো খেয়াল করো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা এইটুকু ভাই আজকে যতটুকু পড়াইছি এটা ভালো করে পড়ে নিবা। আমাদের এই অধ্যায়ের উপর আর একটা ক্লাস হবে, তোমাদের হচ্ছে আমরা এই ক্ষমতা পড়াইছি, আর একটা ছোট্ট টপিক আছে কর্মদক্ষতা, ওইটা এবং এই টপিকটা থেকে যে সৃজনশীলগুলো আছে ওইগুলো আমরা আগামী সোমবার করাই দিব।